আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা কিন্তু জীবকোষ ও টিস্যু দ্বিতীয় অধ্যায়ের ওপর অনেকগুলো বেসিক ক্লাস করেছি, সেখানে একেবারে খুঁটিনাটি বিষয় আলোচনা করা হয়েছে। আজকে হচ্ছে ক্লাসটা মূলত হচ্ছে এমসিকিউ এর জন্য যথেষ্ট হেল্পফুল হবে ইনশাল্লাহ। আমরা হচ্ছে পুরা বইটা মানে দ্বিতীয় অধ্যায়ের একেবারে লাইন টু লাইন হচ্ছে আমরা আন্ডারলাইন করে দিব এবং হচ্ছে আশা করি এই যে পুরা যে অধ্যায়টা দাগায় দিব এখান থেকে হচ্ছে তুমি ইনশাল্লাহ একেবারে শতভাগ এমসিকিউ তুমি কমন পাবে ইনশাল্লাহ। তার আগে প্রথমে যেটা বলে রাখতেছি যে এই অধ্যায়ের পিডিএফ মানে দাগানো পিডিএফ কিন্তু তোমাকে এখন দেওয়া হবে না, সো আমার কাছ থেকে চাইলেও আমি দিব না। তো তোমাকে যেটা করতে হবে আমার সাথে সাথে তোমার বইটা নিয়ে বসতে হবে, একেবারে তোমার যে বোর্ড বই আছে বায়োলজি বোর্ড বই এটা বের করো, বের করে হচ্ছে এই যে দ্বিতীয় অধ্যায়ে চলে যাও। আমি সরাসরি একেবারে পৃষ্ঠা নাম্বারে চলে আসছি, সেটা হচ্ছে 19 পৃষ্ঠা। এখান থেকে দ্বিতীয় অধ্যায়টা মূলত শুরু হয়েছে জীবকোষ ও টিস্যু। এখান থেকে আমরা মোটামুটি দাগিয়ে দিব যে কোথায় থেকে পরীক্ষায় আসে আর কোথায় থেকে আসে না। তো তাহলে হচ্ছে আমরা শুরু করি। তো প্রথমেই দেখো যে প্রথমেই যে টপিকটা এখানে হচ্ছে কোষের সংজ্ঞা দেওয়া হয়েছে। তো এখান থেকে এমসিকিউ এর জন্য যে তথ্য সেটা হচ্ছে এই কোষের যে সংজ্ঞা কত সালে দেওয়া হয়েছে, 1969 সালে। এবং হচ্ছে এটা কারা কারা দিছেন, লুই এবং হচ্ছে সিকেভিচ, এই দুইজন হচ্ছে এই কোষের সংজ্ঞা প্রদান করছে, একেবারে উত্তম যে সংজ্ঞা। তো এখানে উল্লেখ আছে কোষটা কি হচ্ছে, কোষটা হচ্ছে কোষের চারপাশ দিয়ে একটা পর্দা থাকবে, সেই পর্দাটাকে কি পর্দা বলা হয়, বৈষম্যভেদ্য পর্দা। এখান থেকে এমসিকিউ হইতে পারে কি পর্দা, বৈষম্যভেদ্য পর্দা বা অর্ধভেদ্য পর্দা। আর হচ্ছে কোষ হচ্ছে কি, কোষ হচ্ছে জীবজ ক্রিয়াকলাপের একক। তাহলে কোষ কি, জীবজ ক্রিয়াকলাপের একক বা জীবজ ক্রিয়াকলাপের একককে কি বলা হয়, কোষ বলা হয়, এমসিকিউ হইতে পারে। আর হচ্ছে কি জীব কি করতে পারে, অন্য সজীব মাধ্যম এর সাহায্য ছাড়া নিজেরা কি করতে পারে, বংশবৃদ্ধি করতে পারে, প্রতিরূপ তৈরি করতে পারে। এই যে কি তৈরি করতে পারে, প্রতিরূপ তৈরি করতে পারে। তো এই হচ্ছে এমসিকিউর জন্য তথ্য, এই টপিকগুলো এখান থেকে মনে রাখতে হবে। আচ্ছা, কোষের প্রকারভেদ এখানে যেমন এই যে নিউক্লিয়াসের গঠনের ওপর ভিত্তি করে কোষ কয় প্রকার, দুই ধরনের। কি কি, আদি কোষ এবং প্রকৃত কোষ। তাহলে নিউক্লিয়াসের গঠনের ওপর ভিত্তি করে কয় ধরনের হয়, দুই ধরনের হয়। এরপরে আসা হচ্ছে আদি কোষ বা আদি কোষের আরেকটা নাম কি প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল। এদের কি থাকে না, সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তাহলে সুগঠিত নিউক্লিয়াস থাকে না কার ভিতরে, যারা আদি কোষী তাদের। এখন আদি কোষের উদাহরণ কি, আদি কোষের উদাহরণ যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে ওই যে এই নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, এগুলার যে উদাহরণ। তাহলে বলতে পারে ব্যাকটেরিয়ার কোন কোষের নিচের কোনটির কোষের মধ্যে নিউক্লিয়াস সুগঠিত নয়, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এই যে এরকম এগুলো হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আরও অনেকগুলো তথ্য আছে, যেমন হচ্ছে এই যে ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। তাহলে কার ক্রোমোজোমের মধ্যে কেবল ডিএনএ থাকে, সেটা হচ্ছে কি আদি কোষের ক্রোমোজোমের মধ্যে কেবল ডিএনএ থাকে। এই যে নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া, এই যে উদাহরণগুলো মনে রাখতে হবে। এখান থেকে কী হবে, এমসিকিউ হইতে পারে। আচ্ছা, অথবা শুধু রাইবোজোম থাকে সাইটোপ্লাজমে, অন্য কোনো অঙ্গাণু থাকে না, কি থাকে, শুধু রাইবোজোম থাকে। তো এটা কার ভিতরে, আদি কোষের মধ্যে। আচ্ছা, প্রকৃত কোষ বা হচ্ছে সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক কোষ, এদের কি সুগঠিত নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস হচ্ছে সুসংগঠিত। আচ্ছা, রাইবোজোম সহ অন্যান্য অঙ্গাণু আছে এবং এই যে প্রকৃত কোষের ক্রোমোজোমের মধ্যে কি আছে, এখান থেকে এমসিকিউ হতে পারে। প্রকৃত কোষের ক্রোমোজোমের মধ্যে কি আছে, ডিএনএ আছে, প্রোটিন আছে, হিস্টোন আছে, অন্যান্য উপাদান আছে এবং হচ্ছে আরএনএও আছে। আরএনএ, প্রকৃত কোষের ক্রোমোজোমের মধ্যে আরএনএও থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে কাজের ওপর ভিত্তি করে কোষ হচ্ছে দুই ধরনের। কাজের ওপর ভিত্তি করে কয় প্রকার, দুই প্রকার। কি কি, দেহকোষ, জনন কোষ, এমসিকিউ হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে যেমন দেহকোষ কি করে, দেহকোষ হচ্ছে দেহ গঠন করে, দেহ গঠনে অংশগ্রহণ করে। তাহলে দেহকোষের কাজ কি, দেহ গঠনে অংশগ্রহণ করে। আর জনন কোষের কাজ কি, জনন কোষের কাজ হচ্ছে জনন কোষ উৎপন্ন করা, তাই না। আচ্ছা, এরপরে এখান থেকে এই যে একটা প্রশ্ন আসতে পারে, জাইগোট কি, জাইগোট কি হয়। তা
তাহলে পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষটাকে কি বলা হয়? জাইগোট বলা হয়। এগুলো হচ্ছে এমসিকিউর তথ্য। আচ্ছা, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এখান থেকে যদি এমসিকিউ হইতে পারে বা বহুপদী যেটাই হোক, তাহলে এখান থেকে একটা আছে যে একটা নিচের কোন অঙ্গটা প্রাণী কোষে আছে কিন্তু উদ্ভিদ কোষে নাই, তাহলে কোন অঙ্গটা প্রাণী কোষে আছে কিন্তু উদ্ভিদ কোষে নাই, এটার জন্য হলো সেন্ট্রোজোম। এই যে সেন্ট্রোজোম যেটা প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষের মধ্যে কোনো সেন্ট্রোজোম নাই। আবার একটা আছে উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নাই, সেটা হচ্ছে কি প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। এরকম উদ্ভিদ কোষ কী করে? সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি? স্টার্চ, শর্করা। প্রাণী কোষের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। আচ্ছা, এরপরে হচ্ছে যেমন কোষ প্রাচীর উদ্ভিদ কোষে আছে আবার প্রাণী কোষে নাই, এগুলা থেকেও এমসিকিউ দিতে পারে। এই যে কোষ প্রাচীর যেটা আছে, তাহলে কোষের চারপাশ দিয়ে যে মৃত জড়বস্তুর আবরণ, তাহলে কোষ প্রাচীরটা কি? কোষ প্রাচীরটা হচ্ছে মৃত জড়বস্তুর আবরণ। তাহলে আচ্ছা, এরপরে এখান থেকে খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন হচ্ছে প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে না। ওকে, তার নিচে কোনটা প্রাণী কোষে থাকে না? কোষ প্রাচীর থাকে না। কিন্তু মূল কথা হলো এই যেটা কোষ প্রাচীরের রাসায়নিক গঠন, যেটা এই যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন দ্বারা তৈরি। এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এগুলো কার কোষ প্রাচীর? উদ্ভিদ কোষ প্রাচীর, এগুলো দ্বারা তৈরি। এমসিকিউ হইতে পারে যে উদ্ভিদ কোষ প্রাচীর উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কী দ্বারা তৈরি? আবার ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের কোষ প্রাচীর যেটা কি? প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দ্বারা তৈরি। প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দ্বারা তৈরি। এটা কার কোষ প্রাচীর? এটা হচ্ছে ওই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। আর ছত্রাকের কোষ প্রাচীর কী দ্বারা তৈরি? কাইটিন দিয়ে তৈরি। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউর মধ্যে এগুলোই আসে। ছত্রাকের বিশেষ করে এই জায়গায় ছত্রাকের কোষ প্রাচীর কী দ্বারা তৈরি? কাইটিন দ্বারা তৈরি। তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী দ্বারা তৈরি? প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দ্বারা তৈরি। এই যে পলিস্যাকারাইড পলিস্যাকারাইড কিন্তু এক ধরনের কি? শর্করা। পলিস্যাকারাইড হচ্ছে এক ধরনের শর্করা। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই যে প্লাজমোডেজমাটা, যেটা আণুবীক্ষণিক নালী, যেটা হচ্ছে কোষ প্রাচীরের ভিতর দিয়ে যে সাইটোপ্লাজমের ভিতরে যে সূক্ষ্ম নালী চলে যায়, এটা হচ্ছে কি? প্লাজমোডেজমাটা। আচ্ছা, এরপরে যেমন কোশ্চেন দিতে পারে, এখান থেকে ইম্পর্টেন্ট একটা তথ্য আছে। এই যে কোষ প্রাচীরের কাজ কি? এই যে কোষকে দৃঢ়তা প্রদান করা, কোষের আকার ও আকৃতি বজায় রাখা, এটা হলো কোষ প্রাচীরের কাজ। তাহলে এখানে এই যে এমসিকিউর মধ্যে দিবে এই জায়গাটা, যে ধরো উদ্দীপকের মধ্যে কোষ প্রাচীরের একটা চিত্র দিছে, চিত্র দিয়ে হচ্ছে তোমাকে বহুপদী 1 2 3 এই যে বহুপদী যেগুলো আছে এখানে দিয়ে দিল যে উপরের অঙ্গটি কি করে? কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে 1, 2 কোষের আকার ও আকৃতি বজায় রাখে 2, তারপরে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে 3। তাহলে কোনটা সঠিক হবে? 1 2 1 2 3। এই যে এরকম যে এখান থেকে হইতে পারে, এটা মাথায় রাখবা। আচ্ছা, এরপরে প্রশ্ন হইতে এই যে গৌণ প্রাচীর, গৌণ প্রাচীর কয় স্তর বিশিষ্ট হয়? 3 স্তর বিশিষ্ট, বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর। আচ্ছা, এরপর হচ্ছে প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজম হচ্ছে যে প্রোটোপ্লাজম কি? কোষ প্রাচীরের ভিতরে, মানে এই যে একটা কোষ প্রাচীরের ভিতরে যে মূল কোষ, যে থকথকে জেলির মতো বস্তু থাকে, সেটাকে প্রোটোপ্লাজম বলা হয়। আচ্ছা, এখান থেকে হচ্ছে যে প্রোটোপ্লাজমের কয়টা অংশ, এগুলো তো বেসিক ক্লাসে বলছি, 3টা অংশ: প্লাজম, মেমব্রেন, সাইটোপ্লাজম এবং হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এরপর হচ্ছে কোষঝিল্লি। কোষঝিল্লির বৈশিষ্ট্য দেখো, প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তর বিশিষ্ট যে পর্দা থাকে, প্রোটোপ্লাজমের বাইরে বা কোষের চারপাশ দিয়ে 2 স্তর বিশিষ্ট যে পর্দা থাকে, এটা কিন্তু বৈষম্যভেদ্য পর্দা বা অর্ধভেদ্য পর্দা, কারণ কোষের সংজ্ঞার মধ্যে পড়ছে কোষের চারপাশ দিয়ে অর্ধভেদ্য পর্দা থাকবে। এই প্লাজমা মেমব্রেন যেটা, এটা কি কয় স্তর বিশিষ্ট হয়? 2 স্তর বিশিষ্ট। এবং প্লাজমা মেমব্রেনের বৈশিষ্ট্য কি? প্লাজমা মেমব্রেন হচ্ছে স্থিতিস্থাপক। তাহলে এখানে 2টা তথ্য পেলাম, 3টা তথ্য পেলাম। একটা হলো এটা হলো বৈষম্যভেদ্য পর্দা, ভেদ্য পর্দা বা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। এরপরে এরা হলো 2 স্তর বিশিষ্ট এবং এরা হলো স্থিতিস্থাপক, এই যে প্লাজমা মেমব্রেন। এরপরে কোষঝিল্লির বা প্লাজমা মেমব্রেনের মাঝখানে ভাঁজ থাকে।
এই ভাঁজকে কি বলা হয়? মাইক্রোভিলাই বলা হয়। কোষ ঝিল্লি প্রধানত কি দ্বারা তৈরি? এটা আমরা বলছি লিপিড ও প্রোটিন দ্বারা তৈরি। এটা শুধু কোষ ঝিল্লি না, কোষের অঙ্গাণুগুলার যত আবরণ আছে সব কিছু কী দ্বারা তৈরি? লিপিড ও প্রোটিন দ্বারা তৈরি। এই যে এখানে বলছে এই যে বৈষম্যভেদ্য পর্দা। ওকে, এরপর হচ্ছে এই যে পানি ও খনিজ লবণের পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা রাখে। এই যে এখান থেকেও বহুপদী কোশ্চেন হতে পারে যে এই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির কাজ কি। এরপর আসলে সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণু, তার মানে প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস, প্লাজমা মেমব্রেন আর নিউক্লিয়াস, আর মাঝখানে যে অংশটা এটা হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ঝিল্লিযুক্ত আর ঝিল্লিহীন। তাহলে কোশ্চেন দিতে নিচের কোনটি ঝিল্লিহীন অঙ্গাণু, নিচের কোনটি ঝিল্লিযুক্ত অঙ্গাণু, এটা একটু মাথায় রাখবা, মনে রাখবা। তার নিচের কোনটা ঝিল্লিযুক্ত অঙ্গাণু, কোনটা ঝিল্লিহীন অঙ্গাণু, মনে রাখবা। এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই যে মাইটোকন্ড্রিয়ার অংশগ্রহণকারী এটা কে? রিচার্ড অল্ডম্যান। প্রথমে এটা মাইটোকন্ড্রিয়ার প্রথম নাম কি ছিল? বায়োব্লাস্ট। বর্তমানে প্রচলিত নামটা কে দিছে? ব্যান্ডা। কত সালে? 1998 সালে। এই যে এরকম এগুলো এমসিকিউ আসবে। যেমন হচ্ছে যে এই যে কৃষ্টির গায়ে যে ছোট ছোট দানা থাকে, দানাগুলোকে কি বলা হয়? অক্সিজম বলে। ঠিক আছে, অক্সিজমের ভিতরে এনজাইম থাকে। কি থাকে? এনজাইম থাকে। এই যে শোষণের যে ধাপগুলা, 4টা ধাপ আছে, 4টা ধাপের মধ্যে এসিটাইল কোয়ে, ক্র্যাব চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র, এগুলা কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আচ্ছা, এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার সুন্দর একটা চিত্র দিছে, যাই হোক। এরপরে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তি উৎপাদন কেন্দ্র। শক্তি উৎপাদন কেন্দ্র বা কোষের পাওয়ার হাউস বলা হয়। এখান থেকে এমসিকিউ আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে এখানে একটা তথ্য আছে যে প্রাককেন্দ্রিক কোষের মাইটোকন্ড্রিয়া থাকে না, এটা তো আমরা জানি। প্রাককেন্দ্রিক আদি কোষ যেটা ব্যাকটেরিয়ার কোষ, মনেরা রাজ্যের কোষ, এদের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না। আর প্রকৃত কোষের মধ্যে থাকে, তবে কিছু কিছু প্রকৃত কোষ আছে, কিছু কিছু প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ আছে যাদের মধ্যে কি এই মাইটোকন্ড্রিয়া, মানে সব প্রকৃত কোষের মধ্যে থাকে, তবে কিছু কিছুর মধ্যে থাকে না। যেমন হচ্ছে যে ট্রাইকোমোনাস, তারপর হচ্ছে মনোসাইগোমোনোডিস, এগুলো কিন্তু এমসিকিউর মধ্যে আসতে পারে। ইত্যাদি প্রোটোজোয়াতে মাইটোকন্ড্রিয়া থাকে না। তাহলে নিচের কোন প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিত থাকে বা মাইটোকন্ড্রিয়া থাকে না? তো অপশন থাকবে ট্রাইকোমোনাস, মনোসাইগোমোনোডিস, যেটাই থাকুক এটা মনে রাখবা। আর মনে রাখবা যে এর বাইরে কোশ্চেন হবে না, অপশনের মধ্যে এগুলাই হুবহু উল্লেখ থাকবে, নো টেনশন। আচ্ছা, এরপরে হচ্ছে প্লাস্টিড। তো প্লাস্টিড হচ্ছে বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেলস 1866 সালে এই প্লাস্টিড আবিষ্কার করছে। তাহলে কে আবিষ্কার করছে? আর্নেস্ট হ্যাকেল। কত সালে? 1866 সালে। তারপরে হচ্ছে প্লাস্টিড কয় ধরনের হয়? প্লাস্টিড হচ্ছে 3 ধরনের, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ, ক্রোমোপ্লাস্ট রঙিন, লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন। তারপরে হচ্ছে প্লাস্টিডের প্রধান কাজ কি? খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদকে বর্ণময় করা ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। তাহলে এই বৈশিষ্ট্যগুলো দিয়ে বলবে যে এটা কোন অঙ্গাণু, বা প্লাস্টিডের একটা চিত্র দিবে, বলবে এই উপরের অঙ্গাণুটির কাজ কি? 1 খাদ্য প্রস্তুত করা, 2 খাদ্য সঞ্চয় করা, 3 উদ্ভিদকে বর্ণময় আকর্ষণীয় করা, এরকম হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো এটা আমরা জানি যে সবুজ রঙের প্লাস্টিডকে হলো ক্লোরোপ্লাস্ট বলা হয়, যেটা হলো পাতা, কচি কাণ্ড, অন্যান্য সবুজ অংশ এদের পাওয়া যায়। প্লাস্টিডের গ্রানা, এই যে এখান থেকে এমসিকিউ আসে, খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। সেটা হলো কি প্লাস্টিডের তাহলে সূর্যের আলোকে রাসায়নিক শক্তি কি বলে এটাকে? এই যে সূর্যের আলোকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে কোন অঙ্গ? নিচের কোন অংশটি সূর্যের আলোকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে? অপশনে কি থাকবে? এই যে গ্রানা, প্লাস্টিডের গ্রানা। এটা খুবই ইম্পর্টেন্ট। স্ট্রোমাতে, সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক এনজাইম সমষ্টি বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড, ভিতরকার পানি, শর্করা দেখা যায়। আচ্ছা, প্লাস্টিডে ক্লোরোফিল থাকে তাই এদের সবুজ দেখায়। তাহলে প্লাস্টিডে কেন সবুজ দেখায়? কারণ হচ্ছে এদের মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। এছাড়া এদের মধ্যে ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। তাহলে প্লাস্টিডের মধ্যে একটা রঞ্জক পদার্থ থাকে,
সেটার নাম কি? এছাড়া প্লাস্টিডের মধ্যে কি থাকে? প্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল থাকে, তাই সবুজ দেখায়, ঠিক আছে। এছাড়াও আরও একটা কি থাকে? ক্যারোটিনয়েড নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। এই যে এখান থেকে কি হবে? এমসিকিউ হবে, মনে থাকবে? আচ্ছা, এরপরে হচ্ছে ধরো, এরপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, সবুজ নয়। এই যে এখান থেকে খুব ইম্পর্টেন্ট জিনিস, জ্যান্থোফিল কি বর্ণ? হলুদ, মুখস্থ করো। জ্যান্থোফিল হচ্ছে হলুদ, জ্যান্থোফিল এই যে হলুদ দাগাই, জ্যান্থোফিল হলো হলুদ। ক্যারোটিন হচ্ছে কমলা, এটা কমলা দিয়ে দাগাই, কমলা কালার দিয়ে, কোনটা? কমলা না, এটা হলুদ। হলুদ আর কমলা তো অনেকটা পাশাপাশি, এই যে ওকে। ক্যারোটিন হচ্ছে কমলা, তাহলে জ্যান্থোফিল হচ্ছে হলুদ, জ্যান্থোফিল হলুদ, ক্যারোটিন কমলা। ফাইকোএরিথ্রিন হচ্ছে লাল, ফাইকোএরিথ্রিন হচ্ছে লাল, ফাইকোএরিথ্রিন হচ্ছে লাল। এরপরে ফাইকোসায়ানিন হচ্ছে নীল, ফাইকোসায়ানিন হচ্ছে নীল, ফাইকোসায়ানিন হচ্ছে নীল, ইত্যাদি রঞ্জক পদার্থ থাকে। এটা পরীক্ষার মধ্যে আসবে। নিচের কোনটা হলুদ রঙের রঞ্জক পদার্থ? জ্যান্থোফিল। নিচের কোনটা হচ্ছে কমলা রঙের জন্য, কমলা রঙের সেটা হচ্ছে ক্যারোটিন, ক্যারোটিন রঞ্জক পদার্থ। আর লাল বর্ণের কোনটা? ফাইকোএরিথ্রিন। নীল বর্ণের কোনটা? ফাইকোসায়ানিন, নীল বর্ণের কোনটা? ফাইকোসায়ানিন। আর হচ্ছে ফাইকোএরিথ্রিন হচ্ছে লাল, ফাইকোসায়ানিন হচ্ছে নীল, ঠিক আছে? ওকে, ক্যারোটিন হচ্ছে কমলা, জ্যান্থোফিল হচ্ছে হলুদ, এটা মনে রাখবা। আচ্ছা, এখানে বলছে কি এই যে এই রঞ্জক পদার্থগুলো থাকায় এই জন্য বিভিন্ন বর্ণের হয়ে থাকে। আচ্ছা, এই যে এখান থেকে ইম্পর্টেন্ট লাইন এমসিকিউ আসে, রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে এদের পাওয়া যায়। তাহলে রঙিন ফুল, পাতা ও গাজরের মূলে কি পাওয়া যায়? রঞ্জক পদার্থগুলা বা হচ্ছে এই যে ক্রোমোপ্লাস্ট হচ্ছে পাওয়া যায়। আচ্ছা, এরপরে হচ্ছে লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, তো উদ্ভিদের যে বর্ণহীন জায়গাগুলা, যেমন এখানে হচ্ছে এই যে মূল, ভ্রূণ, জনন কোষ ইত্যাদি। তো এটা কিন্তু আমাদের সাথে তোমার বই নিয়ে দাগানো শুরু করো, বসে থাকো না। বই না দাগালে কিন্তু এটা কাম হবে না, এটা দেখে দেখে জাস্ট হচ্ছে আমার সাথে সাথে বই দাগাতে থাকো, কাজে লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে এই যে লিউকোপ্লাস্ট কি? সূর্য আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট কি হয়? ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। লিউকোপ্লাস্ট আস্তে আস্তে ক্লোরোপ্লাস্টে কি হয়ে যায়? রূপান্তরিত হয়ে যায়। এরপরে আসা হচ্ছে প্লাস্টিড গেল, এরপর হচ্ছে গোলজি বস্তু। গোলজি বস্তু থেকে প্রধানত গোলজি বস্তু প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষেও পাওয়া যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে কম থাকে। গোলজি বস্তু সংক্রান্ত হচ্ছে এই যে সিস্টার্ন এবং ভেসিকল, দুই ধরনের উপাদান দ্বারা তৈরি। তাহলে সিস্টার্ন এবং ভেসিকল নিয়ে তৈরি হয় নিচের কোনটা? গোলজি বস্তু। বিভিন্ন উৎসে পানি বিয়োজন সম্পন্ন হয়, জীবকোষকে বিভিন্ন পদার্থ নিঃসরণের সাথে নিবিড় সম্পর্ক। এই যে এই লাইনটা দিবে, এই লাইনটা, জীবকোষের বিভিন্ন পদার্থ নিঃসরণের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে কার? গোলজি বস্তুর। হরমোন নিঃসরণে ভূমিকা রাখে কে? গোলজি বস্তু। হরমোন নিঃসরণের ভূমিকা রাখা হচ্ছে গোলজি বস্তু। তারপর হচ্ছে কোনো কোনো বিপাকীয় কাজের সাথেও সম্পর্কিত। তাহলে যে বহুপদী প্রশ্ন হবে, বহুপদী যেটা বহুপদী এমসিকিউ এখান থেকে হয়। আচ্ছা, এরপর হচ্ছে এই যে এই লাইনটা দেখ, কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে রাখে, কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে রাখে কে? সেটা হচ্ছে গোলজি বস্তু। গোলজি বস্তুকে যদিও বলা হয়, একে ট্রাফিক পুলিশ বলা হয়, কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, ট্রাফিক পুলিশ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখান থেকেও ইম্পর্টেন্ট জিনিস আছে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে প্রায়ই রাইবোজোম লেগে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে হচ্ছে রাইবোজোম লেগে থাকে। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। রাইবোজোম কি করে? প্রোটিন তৈরি করে। যেহেতু রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করে, এই জন্য যেহেতু আর এন্ডোপ্লাজমিক জালিকার গায়েই রাইবোজোম থাকে, তার মানে রাইবোজোম প্রোটিন তৈরিতে সাহায্য করে। আচ্ছা, তারপরে কোষ উৎপাদিত
পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে ব্যবহার হয়, এই যে কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে ব্যবহৃত হয় কোনটা? এন্ডোপ্লাজমিক জালিকা। আচ্ছা, এন্ডোপ্লাজমিক জালিকা কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে, কখনো কখনো কার সাথে যুক্ত থাকে? প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে ইম্পর্টেন্ট লাইন, মাইটোকন্ড্রিয়া। এই লাইন ভোলা যাবে না। মাইটোকন্ড্রিয়া, কোষগহ্বর, এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে হচ্ছে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া ও কোষগহ্বর সৃষ্টিতে ভূমিকা রাখে। তাহলে প্রশ্ন দিবে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিচে কোন কাজটা করে, অথবা হচ্ছে মাইটোকন্ড্রিয়া কোষগহ্বর সৃষ্টিতে ভূমিকা পালন করে নিচের কোন অঙ্গাণুটি? তাহলে কী হবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর হচ্ছে কোষগহ্বর। কোষগহ্বর আপাত দৃষ্টি যে কোষের ফাঁকা স্থান, এটা হলো কোষগহ্বর। ওকে, এরপরে হচ্ছে কোষগহ্বর এই যে এখানে আছে, কোষগহ্বরের বিভিন্ন ধরনের কি অজৈব লবণ, তারপর হচ্ছে আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি, এগুলা হচ্ছে কোষরসে, এগুলা হচ্ছে কোষগহ্বরের যে কোষরস আছে সেটার মধ্যে থাকে, কোষগহ্বরের মধ্যে এগুলো থাকে। তো প্রাণী কোষে সাধারণত অনুপস্থিত থাকলেও ছোট আকারে থাকে, এই মোটামুটি। আচ্ছা, এরপর হচ্ছে লাইসোজোম। তাহলে জীবাণুর হাত থেকে রক্ষা করে কোন অঙ্গাণুটি? জীবাণুর হাত থেকে রক্ষা করে কোন অঙ্গাণুটি, সেটার নাম কি? লাইসোজোম। লাইসোজোম কি করে? লাইসোজোমের ভিতরে যে এনজাইম সেটা কি করে? জীবাণু ধ্বংস করে ফেলে। আচ্ছা, এই যে দেহের মধ্যে যদি অক্সিজেনের অভাব হয় তখন বিভিন্ন লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হয়, যে অঙ্গাণুগুলো কখনো কখনো কোষটি মরে যায়। তো এই যে কোষটিকে যে মরে যাবে সেটাকে কি বলা হয়? অটোলাইসিস। অটোলাইসিস না? ঠিক আছে। এরপর কোষ কঙ্কাল। এখান থেকে হচ্ছে এই যে মোটা চোকন চারদিকে জালের মতো ছড়িয়ে, এই যে এখান থেকে কোষ কঙ্কাল তৈরি হয় কি দিয়ে? যে অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন নামক প্রোটিন থেকে। তাহলে কোষ কঙ্কাল তৈরি হয় কি দিয়ে? অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন নামক প্রোটিন থেকে কোষ কঙ্কাল তৈরি হয়। কোষ কঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। এই যে কোষ কঙ্কালের যে তন্তুগুলো সেগুলোর নাম কি? এটা হচ্ছে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এবং হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে এখান থেকে কোশ্চেনটা বুঝো, মূলত কোষ কঙ্কাল হচ্ছে কি? এই যে কোষ কঙ্কাল মূলত হচ্ছে এই যে তিন ধরনের, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটা হচ্ছে কোষ কঙ্কাল। আর এরা হচ্ছে এই যে অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন, এগুলা হচ্ছে প্রোটিন দ্বারা তৈরি হয়। তার মানে অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন এই প্রোটিনগুলা দ্বারা মূলত কোষ কঙ্কাল তৈরি হয়। এই যে কোষ কঙ্কালের মধ্যে তিন ধরনের তন্তু বা সুতা লক্ষ্য করা যায়, একটা হচ্ছে মাইক্রোটিবিউল, একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এরপর হচ্ছে রাইবোজোম। তো রাইবোজোম তো একটু আমরা বলছি যে রাইবোজোম মূলত প্রোটিন তৈরি করে। রাইবোজোম কি করে? রাইবোজোমের মূল কাজ হচ্ছে কি তৈরি করা? প্রোটিন তৈরি করা। যেহেতু প্রোটিন তৈরি করে এই জন্য এটাকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এটাকে। কাকে? রাইবোজোমকে। প্রাণী এবং উদ্ভিদ উভয়ের মধ্যে পাওয়া যায় এবং আদি কোষ, প্রকৃত কোষ সবার মধ্যে রাইবোজোম আছে। আচ্ছা, এই যে প্রোটিনের পলিপেপটাইড চেন সংযোজনে রাইবোজোমের মধ্যে হয়ে থাকে, মূলত মানে প্রোটিন তৈরি করে আর কি। আবার এই যে প্রয়োজনীয় এনজাইমও সরবরাহ করে, উৎসেচক সরবরাহ করে থাকে, এনজাইম সরবরাহ করে। এবং এই যে এখান থেকে এনজাইমের প্রাণ রাসায়নিক গতি বাড়িয়ে দেয়। উৎসেচক বা এনজাইমের কাজ কি? তো এটা এখান থেকে আসে যে উৎসেচক বা এনজাইমের কাজ কি? প্রাণ রাসায়নিক গতি বাড়িয়ে দেয়। এই যে প্রাণ রাসায়নিক গতি বাড়িয়ে দেয় কি? এনজাইম। আচ্ছা, এরপরে হচ্ছে এরপরে সমস্যা, এরপর হলো সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোম হচ্ছে প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, আর উদ্ভিদ কোষে থাকে না। আর নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে, তাহলে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ দেখা যায় কোনটা? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের হচ্ছে যে দণ্ডাকার দুইটা ফাঁপানলাকার জিনিস থাকে। কয়টা? দুইটা ফাঁপানলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়। এই দুইটাকে কি বলা হয়? সেন্ট্রিউল বলা হয়। সেন্ট্রিউলের চারপাশ দিয়ে যে থাকে সেটাকে সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। আর সেন্ট্রোস্ফিয়ার সহ পুরো সেন্ট্রিউল সহ সেন্ট্রোস্ফিয়ারকে
সেন্ট্রোজোম বলা হয়। এখান থেকে সেন্ট্রোজোম থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনটা এখন বলে দিচ্ছি, যেটা থেকে এমসিকিউ আসে বেশি বেশি, অসংখ্য এমসিকিউ আছে। সেটা হচ্ছে সেন্ট্রোজোমের মূল কাজ কি? এই যে কোষ বিভাজনে সাহায্য করে, অ্যাস্টারোসিড তৈরি করে। এটা হলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে সেন্ট্রোজোম কী করে? কোষ বিভাজনে সাহায্য করে। এছাড়া হচ্ছে কি, সেন্ট্রোজোমের অবদান হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি, ওই একই কোষ বিভাজনে অ্যাস্টারোসিড নিঃসরণ করে কোষ বিভাজনে সাহায্য করে, বা স্পিন্ডল যন্ত্র তৈরি করে। স্পিন্ডল যন্ত্র তৈরি না হলে তো কোষ বিভাজন হবে না। এরপরে এই যে লাইনটা হলো ইম্পর্টেন্ট, ফ্লাজেলা সৃষ্টিতে অংশ নেয়। ফ্লাজেলা সৃষ্টিতে অংশ নেয় কে? সেন্ট্রোজোম। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্লাজেলা সৃষ্টিতে অংশ নেয় কে? সেন্ট্রোজোম। ওকে, এরপরে হচ্ছে নিউক্লিয়াসের প্রথম হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি বা আবরণ, তার দ্বিস্তর বিশিষ্ট। তো যত আবরণ আছে সবই দ্বিস্তর বিশিষ্ট, যেগুলো হচ্ছে লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি। নিউক্লিয়াসের মাঝে মাঝে নিউক্লিয়ার রন্ধ্র থাকে। আচ্ছা, এই যে নিউক্লিয়ার ঝিল্লির মূলত কাজ কি? আচ্ছা, নিউক্লিওপ্লাজম। এই যে নিউক্লিয়াসের ভিতরে যে জেলির মতো বস্তু থাকে সেটাকে নিউক্লিওপ্লাজম বলা হয়। কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম বলে। আচ্ছা, এই যে নিউক্লিওপ্লাজম হচ্ছে কি থাকে? নিউক্লিওপ্লাজমের মধ্যে কি থাকে? এই যে নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, উৎসেচক বা এনজাইম থাকে এবং খনিজ লবণ থাকে। এই যে এখান থেকে কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, যে নিউক্লিওপ্লাজমের মধ্যে কোন কোন উপাদানগুলো থাকে। নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক ও খনিজ লবণ এগুলো থাকে। আচ্ছা, এরপর হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোম সংলগ্ন নিউক্লিওলাস। আচ্ছা, নিউক্লিয়াসের মধ্যে যে অপেক্ষাকৃত গাঢ় যে বস্তুটা হচ্ছে সেটা হচ্ছে কি? নিউক্লিওলাস। আচ্ছা, নিউক্লিওলাসের এই যে ক্রোমোজোমের রং, এই যে ক্রোমোজোমের অংশের সাথে এরা লেগে থাকে। এই যে রং অগ্রাহী অংশ আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। এখান থেকে এটা পরে, এটার চাইতে এটা বেশি ইম্পর্টেন্ট। আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি হয়। এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে নিউক্লিওলাস কি দ্বারা তৈরি হয়? আরএনএ ও প্রোটিন দ্বারা তৈরি হয়। নিউক্লিওলাস কি দ্বারা তৈরি হয়? আরএনএ ও প্রোটিন দ্বারা তৈরি হয়। আর হচ্ছে ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে নিউক্লিওলাসের সাথে ক্রোমোজোমগুলো লেগে থাকে। তো ক্রোমোজোম তো লম্বা হয়, কোনটা লাগবে? ক্রোমোজোমের দুইটা পার্ট থাকে, একটা হলো রং অগ্রাহী আর একটা হচ্ছে রংগ্রাহী। এই রং অগ্রাহী মানে যেটা রঞ্জক, মানে ক্রোমোজোমের ভিতরে রঞ্জক পদার্থ ছড়ায় দিলে ওই জায়গাটা কালার হয় না, ওই যেই জায়গাটা কালার হয় না এটাকে বলে রং অগ্রাহী। এই রং অগ্রাহী অংশটাই নিউক্লিওলাসের সাথে লেগে থাকে। ক্রোমাটিন জালিকা, তো ক্রোমাটিন জালিকা হচ্ছে মূলত ডিএনএ প্রোটিন দ্বারা তৈরি হয়। তাহলে ক্রোমাটিন জালিকা মানে ক্রোমোজোম, ডিএনএ ও প্রোটিনের সমন্বয়ে ক্রোমাটিন কাঠামো এগুলো গঠিত হয়। চলন্ত এটা কিছু দিছে। আচ্ছা, এরপর হচ্ছে এই যে ক্রোমোজোমের যে মাঝখানে যে সেন্ট্রোমিয়ার থাকে, ক্রোমোজোমের ঠিক মাঝখানে যেটা থাকে এটাকে কি বলে? সেন্ট্রোমিয়ার থাকে। এরপর হচ্ছে মেটাফেজ ধাপ হয়। মেটাফেজ ধাপ, যেটা এখানে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা এবং খাটো হয়। মেটাফেজ ধাপ, এটা হলো তৃতীয় অধ্যায়ের মধ্যে যখন আমরা পড়ছি বা পড়ব তখন এটা আরও ক্লিয়ার হবে, সমস্যা নেই। এই যেখানে একটা আছে কাইনেটোকোর কি? কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ারের যে অংশে স্পিন্ডল যন্ত্রের মাইক্রোটিবিউলে এসে যুক্ত হয় তাকে বলা হচ্ছে কাইনেটোকোর। তাহলে এখান থেকে একটা এমসিকিউ দিবে, যে কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ারের যে অংশে স্পিন্ডল যন্ত্রের মাইক্রোটিবিউলে এসে যুক্ত হয় তাকে, যেমন ধরো কোষ বিভাজন চলতেছে, সেন্ট্রোমিয়ারের এই জায়গাতে এখানে স্পিন্ডল তন্তু এই যে এটা, তাহলে এই যে সেন্ট্রোমিয়ারের যে অংশটা স্পিন্ডল তন্তুর সাথে লাগছে ওই অংশটাকে কাইনেটোকোর বলা হয়। তার মানে এটা হচ্ছে কি? কাইনেটোকোর। আচ্ছা, এরপর হচ্ছে টিস্যু। উদ্ভিদ টিস্যু হচ্ছে যেগুলা টিস্যু হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। যে টিস্যু বিভাজিত হয় সেটা হলো
ভাজক টিস্যু, আর যেটা বিভাজিত হয় না স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু আবার কয় ধরনের? 3 ধরনের হয়, সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাব বিভাগ ক্ষরণকারী টিস্যু। আচ্ছা, সরল টিস্যুর ভিতরে কি আছে? সরল টিস্যু হলে একই আকৃতির, এই যে স্থায়ী টিস্যুগুলো প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠন দিক থেকে একই, তাকে হয় সরল টিস্যু বলা হয়। ঠিক আছে? সরল টিস্যু আবার কয় প্রকার? 3 প্রকার। সরল টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এমসিকিউ দিবে। 3 ভাগে ভাগ করা হয়েছে। কোন টিস্যুকে? সরল টিস্যুকে। সেই 3 ভাগে কি কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তাহলে প্যারেনকাইমা, তো এখান থেকে প্রশ্ন দেবে উদ্ভিদের সব অংশে পাওয়া যায় কোনটা? উদ্ভিদের সব অংশে পাওয়া যায় কোনটা? প্যারেনকাইমা। এখানে ভালো করে খেয়াল করবে, এই চিত্র কিন্তু উদ্দীপকের মধ্যে চিত্র দিয়ে দিবে, প্রশ্নের মধ্যে চিত্র দিয়ে দিবে, যে এই চিত্র ক অপশন 1 দিয়ে দিছে যে উপরের টিস্যুটি উদ্ভিদের সব অংশে পাওয়া যায়, সঠিক না ভুল? তো একটা উদ্ভিদের সব অংশে পাওয়া যায় বা কাণ্ড নমনীয় অংশে পাওয়া যায়, এই টাইপের দিতে পারে, মাথায় রাখবা। তাহলে প্যারেনকাইমা সব অংশে পাওয়া যায়। এবং প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্যগুলো কি? প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্যগুলা, এই যে কোষগুলো জীবিত, সমবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত, প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। একটা জিনিস মনে রাখবা, এই যে স্ক্লেরেনকাইমা সবচেয়ে এটা খাটো, এটা চেয়ে এটা লম্বা, তার চেয়ে এটা লম্বা। তাহলে আমি যদি বলে নিচের কোনটা লম্বা, সবচেয়ে বেশি লম্বা, তাহলে হবে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা হচ্ছে লম্বা। আর প্যারেনকাইমা, কোলেনকাইমার মধ্যে এটা লম্বা, সবচেয়ে এটা খাটো, এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে প্যারেনকাইমার বৈশিষ্ট্য, এই যেগুলো বহুপদী প্রশ্ন দিতে পারে, যে উদ্ভিদের সব অংশে পাওয়া যায় নিচের কোনটা? সব অংশে পাওয়া যায় কোনটা? কোনটা জীবিত, কোষগুলা জীবিত, সমবেশী এবং পাতলা প্রাচীরযুক্ত, প্রোটোপ্লাজম পূর্ণ থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এই যে যদি ক্লোরোপ্লাস্ট থাকে তখন সেই প্যারেনকাইমাকে কি বলা হয়? ক্লোরেনকাইমা বলা হয়। যদি বায়ুকুঠুরি থাকে তখন সেটাকে কি বলা হয়? এরেনকাইমা বলা হয়। তাহলে হচ্ছে জলজ উদ্ভিদ দিয়ে দিল, জলজ উদ্ভিদ ভেসে থাকে, এই যে ভেসে থাকে এটা কোন নিচের কোন টিস্যুর কারণে? প্যারেনকাইমা, কোলেনকাইমা নাকি স্ক্লেরেনকাইমা? তখন কি হবে? প্যারেনকাইমা হবে। এটা মনে রাখতে হবে। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ, এই যে পরীক্ষার মধ্যে সেম এভাবে আসবে, যে নিচের কোন টিস্যুটি কাজ হচ্ছে দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্যদ্রব্য পরিবহন করা। এই লাইনটা হুবহু দিয়ে দিবে, দিয়ে দিয়ে বলবে এটা কোন টিস্যু। এভাবেই মনে রাখতে হবে, কাজগুলা এভাবেই মনে রাখতে হবে, কিছু করার নাই। তাহলে হচ্ছে প্যারেনকাইমা টিস্যু প্রধান কাজ কি? দেহ গঠন, দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্য পরিবহন করা। এরপর আসলে কোলেনকাইমা। কোলেনকাইমা হচ্ছে বিশেষ ধরনের প্যারেনকাইমা, প্রাচীরে সেলুলোজে পেকটিন জমা হয়, পুরু হয়। এই যে কোলেনকাইমাতে কি হয়? সেলুলোজে পেকটিন জমা হয়, কি হয়? পুরু হয়। এই যে কোনগুলো 500 প্রাচীর অধীনে, এই যে এটা থেকে এমসিকিউ দেয়, এই লাইনটা থেকে, কোন টিস্যুর কোনগুলোকে পাশের প্রাচীরের তুলনায় অধিক মোটা দেখা যায়, সেটা কি হবে? কোলেনকাইমা। এরপরে হচ্ছে সজীব প্রোটোপ্লাজম পূর্ণ কোষ দিয়ে আবৃত, আন্তঃকোষীয় ভাগ থাকতে পারে, নাও থাকতে পারে। আচ্ছা, এরপরে এই যে কোষ প্রান্ত চৌকোনাকার, সরু বা তির্যক হতে পারে। কাজ কি? খাদ্য প্রস্তুত, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ। এই যে কাজ, এই যে ইম্পর্টেন্ট লাইনটা এখন দাগা দেবো, সেটা হলো কি? কোথায় পাওয়া যায়? পাতার শিরা এবং পত্রবৃন্তে এদের দেখা যায়। কচি ও নমনীয় কাণ্ডে, যেমন কুমড়া ও দণ্ডকলসের কাণ্ডে এই টিস্যুর দৃঢ়তা প্রদান করে। তাহলে এখান থেকে এমসিকিউ আসবে। এই যে এটা ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? কচি ও নমনীয় কাণ্ডে পাওয়া যায় কোনটা? কচি ও নমনীয় কাণ্ডে পাওয়া যায় হচ্ছে কোলেনকাইমা। আবার হচ্ছে কুমড়া ও দণ্ডকলসের কাণ্ডে এই টিস্যু দৃঢ়তা প্রদান করে। তাহলে কুমড়া ও দণ্ডকলসের কাণ্ডে পাওয়া যায় কোন টিস্যু? প্যারেনকাইমা, কোলেনকাইমা না স্ক্লেরেনকাইমা? কোলেনকাইমা। এই যেটা মনে রাখবা, কুমড়া ও দণ্ডকলস, কচি ও নমনীয় কাণ্ড। আচ্ছা, এর পাশে স্ক্লেরেনকাইমা। এই দেখো, স্ক্লেরেনকাইমা টিস্যু কোষগুলো শক্ত, কাঠ, অনেক লম্বা, এই যে অনেক লম্বা, পুরু প্রাচীর বিশিষ্ট, প্রোটোপ্লাজম বিহীন, মৃত, লিগনিনযুক্ত। আচ্ছা, এই যে তথ্যগুলা, এখান থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে লম্বা, যেটা স্ক্লেরেনকাইমা টিস্যু কোষগুলো শক্ত এবং অনেক লম্বা, পুরু প্রাচীর বিশিষ্ট। চিত্র দেখে মনে রাখতে হবে। এই যে মাঝখানে নিউক্লিয়াস আছে গোল, এটা প্যারেনকাইমা। এটা গোল না, মাঝখানে নিউক্লিয়াস আছে, এটা হলো কোলেনকাইমা। এটা গোল না, মাঝখানে নিউক্লিয়াস নাই, এটা হলো স্ক্লেরেনকাইমা।
আচ্ছা, এরপরে হচ্ছে যে স্ক্লেরেনকাইমা টিস্যু যেটা আছে, এই যে কয় ধরনের হয়? স্ক্লেরেনকাইমা টিস্যু প্রধানত 2 ধরনের হয়। কি কি হয়? ফাইবার এবং স্ক্লেরাইট। এই যে যেমন বলছে যে উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান করা, পানি ও খনিজ লবণ পরিবহন করা এদের মূল কাজ। এটা কে? স্ক্লেরেনকাইমা। এই যে ফাইবার যেটা দিছে, ফাইবার হচ্ছে অত্যন্ত দীর্ঘ। ফাইবার কি? অত্যন্ত দীর্ঘ, পুরো প্রাচীর বিশিষ্ট, 2 প্রান্ত সরু ফাইবার, কখনো কখনো ভোঁতা হতে পারে। এই যে প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, ছিদ্রকে কূপ বলা হয়। তাহলে বলতে পারে এই যে বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম, তারপরে হচ্ছে কি জাইলেম বা তন্তু বা কাষ্ঠতন্তু। এই যে বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম বা কাষ্ঠতন্তু, এটা কিসের উদাহরণ? কার? এটা হলো ফাইবার। ঠিক আছে। আর স্ক্লেরাইডের উদাহরণ কি? যে স্টোন সেল বলা হয়, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে স্টোন সেল বলা হয় কোনটাকে? স্ক্লেরাইড। নিচের কোনটা স্টোন সেল? স্ক্লেরাইড। স্ক্লেরাইডের অন্য নাম কি? স্টোন সেল। খাটো সমবেশীয়, এই যে এটা আবার খাটো। তাহলে দেখো ফাইবার এবং স্ক্লেরাইড, এই দুইটার মধ্যে এটা হলো লম্বা, এটা হলো খাটো। আবার কখনো কখনো নম্বরটাও হতে পারে। আচ্ছা, ওগুলো কি দরকার নাই। গৌণ প্রাচীর খুব শক্ত, অত্যন্ত লিগ্ননযুক্ত, সাধারণত এই যে নগ্নবীজী ও দ্বিবীজপত্র উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজ ত্বকে স্ক্লেরাইড টিস্যু দেখা যায়। নগ্ন, এই যে লাইনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো জটিল টিস্যু। জটিল টিস্যু হচ্ছে যে টিস্যুর কোষগুলা, এই যে এখানে দেখো, এই যে এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম, ফ্লোয়েম, এই যে মাঝখানে হচ্ছে ক্যাম্বিয়াম, এগুলা হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েম, এটা হচ্ছে ক্যাম্বিয়াম, এটা হলো জাইলেম। জাইলেমের মধ্যে যে প্রোটোজাইলেম, আগের দিকের পরিধির দিকে যেটা থাকে প্রোটোজাইলেম, আর এই যে ক্যাম্বিয়ামের সাথে যেটা বড় বড় থাকে, গহ্বর বড় থাকে, এটা হচ্ছে মেটাজাইলেম, তাই না? আচ্ছা, তাহলে স্থায়ী টিস্যু, তাহলে যে স্থায়ী টিস্যুর কোষগুলা বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু গঠিত, এটা হলো জটিল টিস্যু। তো জটিল টিস্যু হলো প্রধানত 2 প্রকার, এটাকে পরিবহন টিস্যুও বলা হয়। তাই জটিল টিস্যুকে কী টিস্যু বলা হয়? পরিবহন টিস্যু বলা হয়। জাইলেম এবং ফ্লোয়েম উদ্ভিদের পরিবহন গুচ্ছ আঁকা, আচ্ছা, পরিবহন টিস্যু গুচ্ছ বলা হয়। আচ্ছা, জাইলেমে কয় ধরনের জাইলেম থাকে? 2 ধরনের। একটা হলো প্রাথমিক জাইলেম, আর একটা হচ্ছে গৌণ জাইলেম। কয় ধরনের জাইলেম থাকে? 2 ধরনের, প্রাথমিক জাইলেম, গৌণ জাইলেম। প্রোকেম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলা হয়। তাহলে প্রাথমিক জাইলেম কই থেকে সৃষ্টি হয়? প্রোকেম্বিয়াম থেকে সৃষ্টি হয়। আর গৌণ বৃদ্ধি যদি হয় তাহলে গৌণ জাইলেম সৃষ্টি হয়। গৌণ জাইলেম হচ্ছে আবার প্রাথমিক জাইলেম 2 ধরনের হয়, ওই যে মেটাজাইলেম এবং প্রোটোজাইলেম, যেটা এখানে বলে দিলাম। তাহলে যে এই যে মেটাজাইলেমের অভ্যন্তরীণ ফাঁকা গহ্বরটি বড়, এটা একটু আগে চিত্র দেখেই বলে দিছি যে গহ্বরটা একটু বড় হয়। তো এটাই বলতে পারে নিচের এই যে কোনটার কোষ গহ্বরটা ভিতরে এই কোষ গহ্বর বড় হয়? মেটাজাইলেম। এরপর হচ্ছে ট্রাকিড। তো ট্রাকিড থেকে আমরা তো স্ট্রাকচার ছক আকারে অনেক সুন্দর সুন্দর জিনিস শিখছি, তাই না? তো ওইখান থেকেও ওইটা মনে রাখার জন্য ওগুলো পড়বা, বাট এখান থেকেও আমরা একটু বলে দিচ্ছি। এই যে ট্রাকিড কোষগুলো লম্বা, প্রান্তদ্বয় সরু এবং সুচালো। লিগনিন জমা হয়, পুরো হয়, আভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়। এই যে আভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়, কি জমা হয়? লিগনিন জমা হয়। ট্রাকিড কোষগুলা কি? লম্বা, প্রান্তদ্বয় কি? সরু এবং সুচালো। এই যে পাশাপাশি পানি চলাচল দিতে পারে। ট্রাকিডের পানি চলাচল পাশাপাশি কিসের মাধ্যমে পানি চলাচলটা হয়? পাশাপাশি জোরকূপের মাধ্যমে, পিট পেয়ারের মাধ্যমে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে এদের এই যে কোষ প্রাচীরের পুরুত্ব কয় ধরনের হয়? তাহলে বলাকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার, কোপাঙ্কিত বিভিন্ন ধরনের হয়। এর সাথে রিলেটেড হইতে পারে ভেসেলের, যে এই যে ভেসেলেও কিন্তু সোপানাকার, সর্পিলাকার, বলাকার, কোপাকার, বিভিন্ন কোপাঙ্কিতের বিভিন্ন আকৃতির হয়। সো এখন বলে দিবে যে এই বৈশিষ্ট্যগুলো কার মধ্যে থাকে? ট্রাকিডের মধ্যে, ভেসেলের মধ্যে, সঙ্গী কোষের মধ্যে, কোনটার মধ্যে? তাও ট্রাকিড এবং ভেসেল দুটোই কিন্তু হবে, মনে রাখতে হবে। এটা থেকে ইম্পর্টেন্ট এই যে ফার্ন, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেম কলায় ট্রাকিড দেখা যায়। তাহলে এই লাইনটা ইম্পর্টেন্ট, যে ট্রাকিড দেখা যায় কোথায়? ফার্ন, নগ্নবীজী ও আবৃতবীজীর মধ্যে ট্রাকিড দেখা যায়।
এরপর হচ্ছে ভেসেল। এই যে প্রান্তপ্রাচীর এই যে কোষগুলো খাটো এবং চঙ্গের মতো, তাহলে চঙ্গের মতো দেখতে সেই কোষটার নাম কি? সেটার নাম হচ্ছে কি? ভেসেল। প্রান্তপ্রাচীর গলে গিয়ে দীর্ঘ নলের মতো অঙ্গের সৃষ্টি হয়। কার প্রান্তপ্রাচীর গলে গিয়ে দীর্ঘ নলের মতো অঙ্গের সৃষ্টি হয়? ভেসেলের। আচ্ছা, এরপর হচ্ছে যে ভেসেল সাধারণত কয়েক সেন্টিমিটার লম্বা হয়। একটা ভেসেল কত সেন্টিমিটার লম্বা হয়? কয়েক সেন্টিমিটার। তবে যদি বৃক্ষ হয়, এই যে আরোহী উদ্ভিদ মানে কি? বৃক্ষ বা আরোহী, যেটাতে উঠা যায়, মানুষ গাছে উঠে না, যেমন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, গাছে উঠে, যেগুলোতে উঠা যায় এগুলো হচ্ছে আরোহী উদ্ভিদ। এগুলোতে আরও লম্বা হইতে পারে। এই যে প্রধানত গুপ্তবীজী উদ্ভিদের সব অঙ্গে দেখা যায়। আবৃতবীজী বা গুপ্তবীজীর মধ্যে সব অঙ্গে দেখা যায় কোনটা? ভেসেল। নগ্নবীজী, উন্নত নগ্নবীজিতে দেখা যায়, বা নিটাম, এই যে নিটামের প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে। তাহলে নিটামের প্রাথমিক পর্যায়ে কি থাকে? ভেসেল কোষ থাকে। বা হলো ভেসেল কোষ নিচের কোনটা প্রাথমিক পর্যায়ে থাকে? নিটাম। এটা মনে রাখবা। এই যে বানানটা নিটাম, কিন্তু বানানটা জি দিয়ে শুরু। পানি ও খনিজ লবণ পরিবহন অঙ্গকে দৃঢ়তা প্রদান করা, এদের হলো কাজ। কাজটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেমের মধ্যে অবস্থিত হলো প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমাকে কি বলা হয়? উড প্যারেনকাইমা বলা হয়। জাইলেম প্যারেনকাইমাকে কি বলা হয়? উড প্যারেনকাইমা বলা হয়। এদের প্রাচীর পুরু পাতলা হতে পারে। আচ্ছা, প্রাথমিক প্যারেনকাইমা পাতলা প্রাচীর যুক্ত গণ জাইলেম। এই যে প্রাথমিক জাইলেম, প্রাইমারি জাইলেমের প্যারেনকাইমা যেটা, এটা পাতলা, এটা হচ্ছে কি? পাতলা। আর হচ্ছে গৌণ জাইলেমের প্যারেনকাইমা হচ্ছে কি? পুরু। এই যে খাদ্য সঞ্চয়, পানি পরিবহন করা, এদের কাজগুলো মনে রাখবা। এরপর আসো জাইলেম ফাইবার। জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা জাতীয় জাইলেম ফাইবার, এই যে উড ফাইবার বলা হয়। তাহলে উড ফাইবার কাকে বলা হয়? জাইলেম ফাইবারকে। দেখো, উড প্যারেনকাইমা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, উড প্যারেনকাইমা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, আর উড ফাইবার হচ্ছে জাইলেম ফাইবার। আচ্ছা, এরপরে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের। এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এরা অবস্থান করে। পানি ও খনিজ লবণ পরিবহন সঞ্চয় প্রধান কাজ তো বলেই দিচ্ছি, মনে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েম তো হচ্ছে ওই কি মোট 4টা কোষ। এই যে 4টা কোষ, সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং হচ্ছে ফ্লোয়েম ফাইবার। তো এখানে চিত্রগুলো মনে রাখতে হবে। চিত্র মনে রাখতে হবে, কারণ প্রশ্নের মধ্যে চিত্র দিয়ে দিবে যে এটা কি, এটা কি, এটা কি। যেমন এটার বই সঙ্গী কোষ, সিবনল, সিপ্লেট, ফ্লোয়েম প্যারেনকাইমা, এটা কিন্তু চিত্রগুলো মনে রাখা লাগবে। এই চিত্র দেখে এটা যেন বোঝা যায় যে এটা হচ্ছে কি? ফ্লোয়েম টিস্যুর চিত্র। এগুলো মনে রাখবা। এরপর এগুলো হলো বিশেষ ধরনের কোষ, দীর্ঘ পাতলা প্রাচীরযুক্ত শিপ কোষ, যেটা এই যে চালনের মতো ছিদ্রযুক্ত সিপ্লেট দিয়ে পরস্পর থেকে আলাদা করে। এটা হচ্ছে কি? শিপ কোষের বৈশিষ্ট্য। এই যে এটির কেন্দ্রীয় ফাঁপা জায়গা সৃষ্টি হয়, যেটা হলো খাদ্য পরিবহনে কাজ করে। প্রাচীর হচ্ছে কি? লিগনিনযুক্ত। আবার কোথায় পাওয়া যায়? সকল গুপ্তবীজিতে ফ্লোয়েমের সঙ্গী কোষ এবং সিবনল থাকে। সিবনল যেখানে থাকবে, সঙ্গী কোষও সেখানে থাকবে। খাদ্য বিভিন্ন অংশে ছড়ায় দেয় হচ্ছে এদের কাজ। সঙ্গী কোষের দেখো, সিবনলের কিন্তু নিউক্লিয়াস থাকে না। সিবনলের কি থাকে না? এদের মধ্যে কি থাকে না? এই শিপ কোষ বা সিবনলের মধ্যে নিউক্লিয়াস থাকে না। এদের কিন্তু কেউ নাই, নিউক্লিয়াস নেই। তা নিচে কোন কোষের নিউক্লিয়াস নেই? শিপ কোষ। সঙ্গী কোষের নিউক্লিয়াস আবার থাকে বড়। এই যে নিউক্লিয়াস বেশ বড় হয়, ধারণা করা হয় যে ও শিপ কোষের কাজ সে করে দেয়। ফার্ন ও ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে নাই। দেখো, এই যে শিপ কোষ যেখানে যেখানে নাই, সঙ্গী কোষও সেখানে সেখানে নাই। শিপ কোষ যেখানে যেখানে আছে, সঙ্গী কোষও সেখানে সেখানে আছে। এই হচ্ছে মূল কথা। আচ্ছা, এরপর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম প্যারেনকাইমা হচ্ছে এই যে ফার্ন
নগ্নবীজি উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ এগুলার মধ্যে ফ্লোয়েম থাকে। একবীজপত্রী উদ্ভিদে থাকে না। এই যে ইম্পর্টেন্ট লাইন, একবীজপত্রী উদ্ভিদে থাকে না। কি থাকে না? ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে ফ্লোয়েম প্যারেনকাইমা কোথায় থাকে না? একবীজপত্রী উদ্ভিদে থাকে না। এরপর হচ্ছে ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবার হচ্ছে এদেরকে বাস্ট ফাইবার বলা হয়। তাহলে ফ্লোয়েম ফাইবারকে কি বলা হয়? বাস্ট ফাইবার বলা হয়। পাটের আঁশ, পাটের আঁশ কি তাহলে দিয়ে দিবে। তা পাটের আঁশ নিচে কোন ধরনের টিস্যু? জাইলেম, এই যে ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এটা ফ্লোয়েম ফাইবার। তাহলে হচ্ছে পাটের আঁশ কোন ধরনের টিস্যু? ফ্লোয়েম ফাইবার। উদ্ভিদের অঙ্গের গণবৃদ্ধির সময় এই ফাইবার উৎপন্ন হয়। আচ্ছা, ফ্লোয়েম টিস্যু পাতায় শর্করা, এই যে গেল। এরপর হচ্ছে প্রাণী টিস্যু। তো এটা আমরা বেসিক ক্লাসের মধ্যে খুবই সুন্দরভাবে পড়েছিলাম যে একই ভ্রূণস্থল থেকে উৎপন্ন হয়ে কিছু সংখ্যক একটা নির্দিষ্ট কাজে অংশগ্রহণ করলে তখন তাকে টিস্যু বলা হয়। প্রত্যেকটা টিস্যুর কি, এই যে একটি টিস্যুর কোষগুলোর উৎপত্তি, কাজ, গঠন একই ধরনের হয়। আর টিস্যু নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? হিস্টোলজিতে, টিস্যু তত্ত্বে। আচ্ছা, এখানে মূলত হচ্ছে কোন টিস্যু কি কাজ করে ওই টাইপের একটু কথা বলতেছে। সো এগুলো মোটামুটি তোমরা জানো। এরপরে জাস্ট একটু রিডিং পড়বা যে এখানে কোন টিস্যু কী কাজ করে। যেমন এখানে বলছে এই যে তরল যোজক টিস্যু নামে এক ধরনের টিস্যু আছে। তরল যোজক টিস্যু এই যে রক্তদেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশ নেয়। তারপরে হচ্ছে মানবদেহের স্নায়ু জালের মতো ছড়িয়ে আছে নির্দিষ্ট অংশ। এটা একটু রিডিং পড়বা, এটা একটু রিডিং পড়ে নিবা এখান থেকে, এটা একটু ভালো করে রিডিং পড়বা। যেমন এখানে অনেক কিছু আছে, এই যে অক্সিজেন সরবরাহ করে, শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধ করে, অনুচক্রিকা, এগুলা ওই পরবর্তীতে আসছে এগুলা, যদিও এগুলা এভারেজ একটা আলোচনা এখানে করছে। এটা একটু ভালো করে রিডিং পড়বা। এই যে প্রাণী টিস্যুর প্রকারভেদ, তাহলে হচ্ছে প্রাণী টিস্যু তার গঠনকারী অংশের কি কোষের সংখ্যা, বৈশিষ্ট্য এবং তাদের নিঃসৃত পদার্থের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণী টিস্যু প্রধানত 4 ধরনের হয়। কয় ধরনের হয়? 4 ধরনের। আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। তাহলে প্রাণী টিস্যু প্রধানত কয় ধরনের হয়? 4 ধরনের হয়। আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। এই যে আবরণী টিস্যু, এটা হলো কিসের ওপর ভিত্তি করে বিভিন্ন এই যে অঙ্গের আবরণ হিসেবে কাজ করে। আবরণ টিস্যু কি? অঙ্গের আবরণ হিসেবে কাজ করবে। তাহলে আবরণ হিসেবে কাজ করে কোন টিস্যু? আবরণ টিস্যু। এই যে এপিথেলিয়াল টিস্যু, একটু ইংরেজি ইয়াগুলো উপরে রাখবা। অঙ্গকে আবৃত করে রাখা, বাইরের আঘাত থেকে রক্ষা করা, তারপর প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ নিঃসরণ করা, এগুলো হলো আবরণ টিস্যুর কাজ। তারপরে হচ্ছে কোষীয় স্তর পেরে সুনির্দিষ্ট, এই যে এখানে ভিত্তি পর্দার উপর বেস করে আকার আকৃতি কাজের উপর ভিত্তি করে 3 ধরনের। তাহলে কোষের এই যে প্রকারভেদ করছে কিসের উপর ভিত্তি করে? কোষের আকৃতি, প্রাণীদেহে তার অবস্থান, কাজের প্রকৃতি হলে টিস্যুগুলোকে 3 ভাগে ভাগ করছে: স্কোয়ামাস, কিউবোডাল এবং কলামনার। এখান থেকে মনে রাখবা স্কোয়ামাসের উদাহরণ কোনটা? যে বৃক্কের বোম্যান্স ক্যাপসুলের প্রাচীর, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট জিনিস। এই টিস্যু প্রধানত এই যে প্রধান আবরণ ছাড়া এই ছাঁকনি হিসেবে কাজ করে। তাহলে ছাঁকনি হিসেবে কাজ করে কোন টিস্যু? স্কোয়ামাস আবরণী টিস্যু। কিউবোডাল আবরণী টিস্যুর উদাহরণ কি? বৃক্কের সংগ্রাহক নালী। তাহলে বৃক্কের সংগ্রাহক নালী এটি কোন ধরনের টিস্যু? কিউবোডাল আবরণী টিস্যু। এরপর হচ্ছে কি কলামনার। কলামনার আবরণী টিস্যু, এই টিস্যু এই যে স্তম্ভের মতো দেখা যায়, স্তম্ভের মতো সরু, এটা কোন কোষ? কলামনার। এই যে প্রাণীর অন্ত্রের অন্ত্রপ্রাচীর কোন ধরনের আবরণ টিস্যু? কলামনার আবরণ টিস্যু। আবার হচ্ছে ভিত্তি পর্দার উপর ভিত্তি করে এপিথেলিয়াল বা আবরণ টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সাধারণ আবরণ টিস্যু, এটার ভিত্তি পর্দা হলে 1 স্তরে সজ্জিত, বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহক নালী, অন্ত্রপ্রাচীর, এগুলা। স্ট্রেটিফাইড আবরণ টিস্যু, স্ট্রেটিফাইড আবরণ টিস্যু হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর ত্বক, আমাদের যে ত্বক এটা হলো স্টেরিফাইড আবরণ, একাধিক স্তরে যেটা সজ্জিত। তার মানে সাধারণ আবরণ টিস্যু হলো 1 স্তরে সজ্জিত, স্টেরিফাইড আবরণ টিস্যু হলো একাধিক স্তরে সজ্জিত। সাধারণ আবরণ টিস্যু 1 স্তরে সজ্জিত, স্টেরিফাইড আবরণ টিস্যু হচ্ছে একাধিক স্তরে সজ্জিত। আর সিউডো স্টেরিফাইড এটাও 1 স্তরে সজ্জিত,
তাহলে পার্থক্য কি এর সাথে? এটা এক স্তরে সজ্জিত, এক স্তরই মনে হয়, এক স্তরই দেখা যায়। সিউডো স্ট্র্যাটিফাইড যেটা এক স্তরে সজ্জিত, তবে দেখে মনে হয় যে একাধিক স্তর আছে, দূর থেকে দেখে মনে হয় যে একাধিক স্তর, আসলে এক স্তর। তো এই জন্য এটা হলো সিউডো স্ট্র্যাটিফাইড। আর স্ট্র্যাটিফাইড যেটা হলো আমাদের যে ত্বক, এটা হলো স্ট্র্যাটিফাইড, বহু স্তরে সজ্জিত, ত্বকের মধ্যে কিন্তু অনেকগুলো স্তর আছে। তো এটা যখন আমি বেসিক ক্লাস করাইছিলাম তখন একটু মিসিং হয়েছে আমার, সেটা আমি এখন ঠিক করে দিই। যদিও তোমাদের এই মিসিংটা হওয়ার জন্য হচ্ছে, মিসিং বলতে কি, এটা বোর্ড একটু ভুল করছে আর কি। এবার 2025 সালের এসএসসি পরীক্ষায় সম্ভবত সিলেট বোর্ডে একটা কোশ্চেন আসছে যে আমাদের ত্বককে ট্রানজিশনাল আবরণী বলা হয় কেন? ত্বককে ট্রানজিশনাল আবরণী বলা হয় কেন? যে আমাদের যে ত্বক, হ্যাঁ, পরে এটা নিয়ে রিসার্চ করে দেখলাম ত্বক আসলে ট্রানজিশনাল আবরণী না। ট্রানজিশনাল আবরণী হলো আমাদের মূত্রাশয় এবং মূত্রনালী। এটার ভিতরে যে আবরণী টিস্যু আছে, মূত্রাশয়ের মধ্যে যেটা আবরণী টিস্যু আছে, এটা হলো ট্রানজিশনাল আবরণী। আর এই যে আমাদের যে মেরুদণ্ডী প্রাণীর যে ত্বক, এই ত্বকটা হচ্ছে স্ট্র্যাটিফাইড, ঠিক আছে? মেরুদণ্ডী প্রাণীর ত্বক স্ট্র্যাটিফাইড, তবে মেরুদণ্ডী প্রাণীর ত্বক এটা স্ট্র্যাটিফাইড, তবে এটাই না, ট্রানজিশনাল না। এটা তবে না কেটে এখান থেকে লিখে দিই, এটা লাল কালার, লালে লাল করে দিই। এটা হচ্ছে কি, এই যে মেরুদণ্ডী প্রাণীর ত্বক স্ট্র্যাটিফাইড, কিন্তু ট্রানজিশনাল না। তার মানে যত ট্রানজিশনাল আবরণী টিস্যু আছে সবই স্ট্র্যাটিফাইড। একাধিক স্তরে সজ্জিত যারা থাকবে তারাই হচ্ছে স্ট্র্যাটিফাইড। আমাদের ত্বক একাধিক স্তরে সজ্জিত, এই জন্য স্ট্র্যাটিফাইড। তবে যত স্ট্র্যাটিফাইড আছে তাদের ভিতরে কিছু কিছু আছে ট্রানজিশনাল। কারা? যেমন এখনই দেখতেছি 3 স্তর, আবার হঠাৎ করেই পরক্ষণে হয়ে গেছে 4 স্তর 5 স্তর বেড়ে গেছে, আবার স্তর কমে গেছে। এটা হঠাৎ করে একই জায়গায়, যেমন এখনই এখানে 3 স্তর আছে, একটু পরে এটা 2 স্তর হয়ে গেছে, বা এখনই ধরো 6-7টা স্তর আছে, বা পরক্ষণের মধ্যে স্তর কমে গেছে গা। এই যে পরিবর্তনশীল যেটা স্তরটা কি হয়, পরিবর্তন হয়, এটা হচ্ছে ট্রানজিশনাল আবরণী, ঠিক আছে? তার মানে এই যে মূত্রাশয়, মূত্রনালী প্রাচীর, এটা হলো ট্রানজিশনাল, কারণ এটা চেঞ্জ হয়। যেমন আমি ধরো মাত্রই হিসু করে আসছি, তাহলে তো এটা খালি, ঠিক আছে? এখন এটা একাধিক স্তরে সজ্জিত থাকবে। বা হচ্ছে যে যখন আবার মূত্র জমতে এটা প্রেশার হবে, আস্তে আস্তে বড় হবে, তো তখন এই যে মূত্রথলি কখনো ভরা থাকে, কখনো আবার খালি থাকে, এটার উপর বেস কইরা ওইটার যে আবরণ এটা পরিবর্তন হয়। এই জন্য এটা হলো কি, ট্রানজিশনাল আবরণ। এই জন্য আমাদের যে ত্বক, এটা যেখানে যেভাবে আছে ওটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। এক জায়গায় মোটা আর এক জায়গায় পাতলা হতে পারে, তবে কিন্তু কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। ট্রানজিশনাল আবরণ যেটা, এটা পরিবর্তন হবে। ওই ট্রানজিশন মানেই পরিবর্তন, ঠিক আছে? তো এটা বেসিক ক্লাসে একটু বলছিলাম যে এখানে বেশি স্তর থাকে, এখানে কম স্তর থাকে, এই জন্য ত্বক। আসলে সিলেট বোর্ড 25 এই পেজটা বাজাইছে, পরবর্তীতে এটা করে দেখতাম যে আসলে সেই সিলেট বোর্ড 25 এই কোশ্চেনটা ছিল কি, ত্বককে ট্রানজিশনাল আবরণী বলা হয় কেন? ত্বককে, তার মানে আমাদের যে ত্বক, মানুষের যে ত্বক, মেরুদণ্ডী প্রাণীর ত্বক, সেটা কিন্তু ট্রানজিশনাল না। এই যে ঝামেলাটা বাসছে এই জায়গা থেকে, কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম। তাহলে যেগুলা একাধিক স্তরে সজ্জিত তারাই হচ্ছে স্ট্র্যাটিফাইড। একাধিক স্তরে সজ্জিত হলে স্ট্র্যাটিফাইড। তবে একাধিক স্তরে সজ্জিত হলে কিছু কিছু বেশিরভাগ আছে ফিক্স করা, যেমন এটা 3 স্তর বিশিষ্ট, 4 স্তর 5 স্তর বিশিষ্ট, ওরা ট্রানজিশনাল না। কিছু কিছু আছে কি, এই 2টা, এই 3টা 4টা, এই হলো 6টা 7টা, খন্ডে খন্ডে পরিবর্তন করতেছে, ওরা হচ্ছে ট্রানজিশনাল। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি।
তো এখান থেকে যেগুলো মনে রাখবা, সিলিয়াযুক্ত আবরণী, মেরুদণ্ডী পরীক্ষা আসবে, মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীর প্রাচীরে দেখা যায় কোনটা, এটা কোন আবরণী টিস্যু, সিলিয়াযুক্ত আবরণী টিস্যু। হাইডার এন্ডোডামে থাকে কোনটা, এই যে ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু। তারপর হচ্ছে হাইডার এন্ডোডাম এবং মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রে দেখা যায় কোনটা, ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু। তারপর আছে জননাঙ্গের আবরণী টিস্যু, এগুলা গেল গ্রন্থে আবরণী টিস্যু গেল। এবার হলো যোজক টিস্যু, এই যে মাতৃকার পরিমাণ তুলনামূলক বেশি থাকে কোন টিস্যুতে, যোজক টিস্যুর মধ্যে। যোজক টিস্যু হচ্ছে প্রধানত কয় ধরনের হয়, এই যে কাজের উপর ভিত্তি করে প্রধানত 3 ধরনের হয়। একটা হচ্ছে ফাইব্রাস, আর একটা হচ্ছে স্কেলিটাল, আর একটা হচ্ছে তরল যোজক টিস্যু, রক্ত। ফাইব্রাস কি, যত যেমন এই যে টেন্ডন আছে, লিগামেন্ট আছে, এগুলো হলো ফাইব্রাস। নবম অধ্যায়ে গেলে বুঝবা টেন্ডন লিগামেন্ট কি। যেমন এই যে হাড্ডির সাথে হাড্ডি সংযুক্ত করে রাখছে হচ্ছে লিগামেন্ট, মাংসপেশির সাথে হাড্ডিকে সংযুক্ত করে রাখছে হচ্ছে টেন্ডন। এই যে টেন্ডন লিগামেন্ট এগুলো হচ্ছে ফাইব্রাস। তাইলে হচ্ছে আবার স্কেলিটাল, স্কেলিটাল হলো কি হাড্ডিগুড্ডি, যত হাড্ডিগুড্ডি আছে সব হচ্ছে কি স্কেলিটাল যোজক টিস্যু। এটা আবার 2 ধরনের হয়, অস্থি, অস্থি হাড্ডি এবং হলো তরুণাস্থি। ঠিক আছে, এই যে মানুষের এই যেটা দিতে পারে, মানুষের নাক ও কানের পিনা কি তরুণাস্থি বা কোমলাস্থি। আর মানুষের যত হাড্ডি আছে এগুলো সব হচ্ছে কি এই যে ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়, দৃঢ় হয় অস্থি হাড্ডি, মাতৃকায় কি জমা হয়, ক্যালসিয়াম জাতীয় পদার্থ। এরপর তরল যোজক টিস্যু যেটা, সেটা তো আমরা জানি যে আমাদের যে রক্ত, রক্তর বিভিন্ন কাজ আছে। রক্ত হচ্ছে এই তরল যোজক, আচ্ছা তরল যোজক টিস্যুটা 2 ধরনের হয়। তরল যোজক টিস্যু কয় ধরনের, 2 ধরনের। একটা হলো রক্ত আর একটা হচ্ছে লসিকা। রক্ত তো লাল বর্ণের, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা 3 ধরনের ইয়া থাকে। আর লসিকা যেটা, লসিকা কোনটা, লসিকা হচ্ছে কি ওইটাও তরল, লসিকা তন্ত্র আছে। সিম্পল ভাষায় এক জায়গায় কাটা গেছে, খুঁজছে ওইটা জমা হয়ে গেছে গা, কালো ইয়ে আস্তরণ পড়ছে, ওইটা আমি যদি একটু সিলে বালাই এলাই ওখান থেকে একদম হলুদ তরল পদার্থ বের হয়, এটা হচ্ছে লসিকা। আচ্ছা রক্ত, এই যেখান থেকে অনেকগুলো তথ্য আছে যে রক্ত রস 55%, রক্তকণিকা থাকে 45%, তারপর হচ্ছে এদের মধ্যে পানি, এই যে প্রায় 91 থেকে 92 অংশ হচ্ছে পানি, 8 থেকে 9% অংশ হচ্ছে কি থাকে, এই যে জৈব এবং অজৈব পদার্থ। ঠিক আছে, এগুলো আসবে। 3 ধরনের কণিকা থাকে, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। লোহিত কণিকার মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে, যেটার কারণে এটা হচ্ছে লাল হয়, যে রক্ত লাল হয় কিসের কারণে, হিমোগ্লোবিন থাকার কারণে। হিমোগ্লোবিন আবার কি করে, অক্সিহিমোগ্লোবিন রূপে অক্সিজেন পরিবহন করে। শ্বেতকণিকার কাজ কি, জীবাণু ধ্বংস করে। তারপরে হচ্ছে অনুচক্রিকা কি করে, রক্ত জমাট বাঁধায়, যে অনুচক্রিকা কি করে, রক্ত জমাট বাঁধাইতে অংশগ্রহণ করে। এরপর হচ্ছে লসিকা, মানবদেহের বিভিন্ন তন্তুর, এই যে বিভিন্ন তন্তুর মাঝখানে যে ফাঁকা জলীয় পদার্থ, লসিকা। লসিকার থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, লসিকা থেকে যে লসিকা হচ্ছে ঈষৎ ক্ষারীয়। ঈষৎ ক্ষারীয় হচ্ছে হলুদ বর্ণের তরল, হলুদ বর্ণের তরল পদার্থ হচ্ছে কি লসিকা, যেটা কি করে রোগ প্রতিরোধী। লসিকার মধ্যে কোষ থাকে, লসিকা সেল যেটা কি করে, রোগ কি করে, রোগ প্রতিরোধ করে। আচ্ছা এরপর হচ্ছে পেশি টিস্যু। পেশি টিস্যুর উৎপত্তি হয়েছে কোথায় থেকে, ভ্রূণের মেসোডাম থেকে। পেশি টিস্যুর উৎপত্তি হয় কই থেকে, ভ্রূণের মেসোডাম থেকে। পেশি টিস্যুর উৎপত্তি হয় কই থেকে, ভ্রূণের মেসোডাম থেকে। পেশি টিস্যু কী করে, সংকোচন ও প্রসারণক্ষম। পেশি টিস্যুকে সংকোচন ও প্রসারণ করা যায়। তাহলে সংকোচন ও প্রসারণশীল টিস্যু হচ্ছে কি পেশি টিস্যু। পেশি টিস্যু কোথায় থেকে তৈরি হয়, ভ্রূণের মেসোডাম থেকে। আচ্ছা এই যে এদের মাতৃকা অনুপস্থিত, ভেরি ইম্পর্টেন্ট লাইন, ভেরি ইম্পর্টেন্ট লাইন। কোন টিস্যুতে মাতৃকা অনুপস্থিত থাকে, কোন টিস্যুতে মাতৃকা থাকে না, পেশি টিস্যুর মধ্যে। কোন টিস্যুতে মাতৃকার পরিমাণ বেশি থাকে, যোজক টিস্যুতে। কোন টিস্যুতে মাতৃকা থাকে না, পেশি টিস্যুতে। এই যে আড়াআড়ি ডোরা যদি থাকে তখন সেটাকে ডোরা কাটা পেশি বলা হয়। তাহলে হচ্ছে আড়াআড়ি ডোরা থাকলে হচ্ছে এই ডোরা কাটা পেশি, আর যদি ডোরা না থাকে ডোরাহীন পেশি। এই যে এখান থেকে মনে রাখবা, এই যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে কোনটাতে, হৃদপেশিতে। আবার হচ্ছে যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে না অনৈচ্ছিক পেশি এবং ঐচ্ছিক পেশিতে। এগুলো বেসিক ক্লাসে খুব সুন্দর করে পড়াইছি। এই যে ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য দেখো, ঐচ্ছিক পেশি কি, প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারিত হতে পারে।
ঐচ্ছিক পেশির কোষগুলো নলাকার আর ডোরাযুক্ত, একাধিক নিউক্লিয়াস থাকে। এই যে একাধিক নিউক্লিয়াস থাকে কোন পেশিতে? ঐচ্ছিক পেশির কোষগুলোতে। দ্রুত সংকোচন ও প্রসারণ করা যায়। আচ্ছা, ঐচ্ছিক পেশিকে কী বলা হয়? কঙ্কাল পেশিও বলা হয়। ঐচ্ছিক পেশির উদাহরণ কি? আবার অনৈচ্ছিক পেশি সংকোচন প্রসারণের ইচ্ছাধীন নয়। এই যে কোষগুলো মাকো আকৃতির। কী আকৃতির? মাকো আকৃতির। আর গায়ে থাকে না, দাগ থাকে না, এই পেশিকে মসৃণ পেশি বলা হয়। এই যে মেরুদণ্ডে প্রাণের রক্তনালী, পৌষ্টিক নালী ইত্যাদি হচ্ছে অনৈচ্ছিক পেশি থাকে। এই যে খাদ্য হজম প্রক্রিয়ার অন্তে সংক্রমণ, সংকোচন যেগুলো, এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশির মাধ্যমে হয়। কার্ডিয়াক পেশি বা হৃদপেশি, এই যে ইন্টারক্যালারের ডিস্ক থাকে কোন পেশিতে? হৃদপেশিতে। নির্দিষ্ট ছন্দে সংকুচিত প্রসারিত হয়, সেটা হচ্ছে কার্ডিয়াক পেশি। হৃদপেশি একটা নির্দিষ্ট গতিতে সংকুচিত প্রসারিত হয়। আর হৃদপেশিও একটা বিশেষ অনৈচ্ছিক পেশি, ঠিক আছে? যেহেতু হৃদপিণ্ডের আমরা কি করতে পারি না, নিজেদের ইচ্ছাধীন না, এই জন্য এটাও এক ধরনের বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এরপরে হচ্ছে স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যুর কোষগুলা হচ্ছে, তো আমরা জানি যে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী হচ্ছে নিউরন। এখানে একটা নিউরন সংক্রান্ত আলোচনা আছে। নিউরনের দুটি অংশ থাকে, একটা হলো কোষদেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশের আবার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে অ্যাক্সন আর একটা হচ্ছে ডেনড্রাইট। নিউরন কি আকৃতির হয়? বহুভুজ আকৃতির নিউক্লিয়াস যুক্ত হয়। তারপরে সব উপাদান নিউক্লিয়ার মধ্যে এই নিউরনের মধ্যে থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, রাইবোজোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, এগুলো সব কিছুই থাকে। তবে কি থাকে না? সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল থাকে না জন্য নিউরন কি হয় না? বিভাজিত হয় না। এই লাইনটা কি এখানে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। নিউরনের মধ্যে কি থাকে না? সেন্ট্রিওল থাকে না, এই জন্য নিউরন বিভাজিত হয় না। বিভাজিত করে বলছি। আচ্ছা, এরপরে হচ্ছে ডেনড্রাইট বলে, ডেনড্রাইট, অ্যাক্সন, ডেনড্রাইট, এগুলো তো ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকে আরও একটা এই যে সিন্যাপস, পাশাপাশি দুটি নিউরনের যে সংযোগস্থল সেটাকে কি বলা হয়? সিন্যাপস বলা হয়। উচ্চতর প্রাণীতে স্নায়ু টিস্যু যে স্মৃতি সংরক্ষণ করা সহ বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করার সমন্বয় সাধন করে। এরপরে এটা একটু রিডিং পড়বা, অঙ্গতন্ত্র। আচ্ছা, এখান থেকে একটু মনে রাখবা যে কোন অঙ্গটা কোন তন্ত্রের, এটা একটু এমসিকিউর জন্য পড়বা। এখান থেকে লিখিত কোশ্চেন সাধারণত হয় না। কোন অঙ্গটা কোন তন্ত্রের মধ্যে, এটা একটু পড়তে হবে। যেমন এই যে পরিপাকতন্ত্রের অঙ্গগুলা কি? এই যে যেমন হচ্ছে এই যে মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ডিওডেনাম, ইলিয়াম, মলাশয়, এই যেগুলো সব হচ্ছে কি? পরিপাকতন্ত্রের অঙ্গ। তা আসবে যেমন ধরে দিল ডিওডেনাম, এটি কোন তন্ত্রের অংশ? দেওয়া আছে শ্বসনতন্ত্র, স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র, কোনটার অংশ? পরিপাকতন্ত্র, এই জন্য এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে হচ্ছে শ্বসনতন্ত্র। যেমন এই যে নাসারন্ধ্র, গলবিল, ল্যারিক্স, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, অ্যালভিওলাই, এগুলা হচ্ছে কোন তন্ত্রের অংশ? শ্বসনতন্ত্রের অংশ, ঠিক আছে? এখন দেখো, এটা কেন দ্বিতীয় অধ্যায়ের মধ্যে বলি না যে এটা এখান থেকে কোশ্চেন কেন আসবে না? এটা হলো পঞ্চম অধ্যায় এগুলা নিয়ে আলোচনা করা আছে। এই যে হলো সপ্তম অধ্যায়। এই যে স্নায়ুতন্ত্র, এটা হলো দশম অধ্যায়। এটা হচ্ছে দশম অধ্যায়। তারপরে হচ্ছে রেচনতন্ত্র, এটা হলো অষ্টম অধ্যায়। তারপরে হচ্ছে জননতন্ত্র, এটা হলো একাদশ অধ্যায়, ঠিক আছে? আচ্ছা, ত্বকতন্ত্র, অন্তঃক্ষরাগ্রন্থি, এটা হলো দশম অধ্যায়। ত্বকতন্ত্র, এটা কোনো অধ্যায়ের মধ্যে নাই। তার মানে যেহেতু এগুলো সব ওই অধ্যায়গুলো আমাদের বিস্তারিত আলোচনা, এই জন্য বলি যে দ্বিতীয় অধ্যায় থেকে এটা আসবে না, এখান থেকে সাধারণত আসে না। তারপরে এখান থেকে যে কোন, যদি ওই টপিক ওই অধ্যায়গুলো যদি সিলেবাসে না থাকে, তো সেই ক্ষেত্রে এটা পড়বে। এখান থেকে এমসিকিউ দিলেও দিতে পারে, তবে খুব কম দেয়, সাধারণত খুবই কম। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী, যেমন হচ্ছে এই যে স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, সুষমাকাণ্ড, করোটিক স্নায়ু, এগুলো হলো স্নায়ুতন্ত্রের অংশ। রেচনতন্ত্রের অংশ কোনগুলা? এই যে রেচনতন্ত্রের অংশ হচ্ছে যে বৃক্ক, কিডনি থাকে এক জোড়া, তারপর হচ্ছে ইউরেটর, মূত্রথলি, মূত্রনালী, এই যেগুলো হচ্ছে রেচনতন্ত্রের অংশ। আচ্ছা, এরপর হলো জননতন্ত্র, ওই যে হরমোন নিঃসৃত হয়, টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন, শুক্রাণু, ডিম্বাণু,
নিঃসৃত হইতে যে হরমোন ব্যবহার হয়, ছেলেদের ক্ষেত্রে হলো টেস্টোস্টেরন আর মেয়েদের হচ্ছে ইস্ট্রোজেন। ত্বকতন্ত্র মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ, দেহের সবচেয়ে বড় অঙ্গ যেটা সেটা হলো ত্বক বা চামড়া। ছোট ছোট ক্ষুদ্র গ্রন্থি এখান থেকে জীবাণু রক্ষা করে। অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য কি? নালীবিহীন যে গ্রন্থিগুলো থেকে হরমোন নিঃসৃত হয় সেগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অনেকগুলা গ্রন্থি আছে, যেমন পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, এই যে পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, অগ্নাশয়ের ভিতরে এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেখান থেকে ইনসুলিন গ্লুকাগন নিঃসৃত হয় ডায়াবেটিস রোগের জন্য। এগুলা মনে রাখবা যে এগুলা কোন তন্ত্রের অংশ? অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের অংশ, যেগুলো হরমোন নিঃসরণ করে। এরপর হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র, এগুলো প্র্যাকটিক্যাল জিনিস, এগুলো একটু রিডিং পড়বা, এখান থেকে সাধারণত এমসিকিউ হয় না, এখন আমি দেখিনি। তো এই ছিল আজকের দাগানো বই। তা আশা করি যে টপিকগুলো আমি বলে দিচ্ছি দাগানো, আমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করব, পরবর্তী ক্লাসে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, তখন একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ যে এখান থেকে সবগুলো কমন পড়বে। তো আমি যে জিনিসগুলো দাগায় দিছি এগুলো অবশ্যই মনে রাখতে হবে। এছাড়া যত পুরো অধ্যায়গুলো তোমার যখন মোটামুটি সিলেবাসটা কমপ্লিট হবে, যে এখন আমি রিভাইজ দিব, তখন বেশি বেশি পড়বা। যেগুলো দাগায় দিছি ওগুলোও পড়বা, যেগুলো দাগায় নেই ওগুলোও পড়বা। চেষ্টা করবা বায়োলজি হচ্ছে একেবারে লাইন টু লাইন পড়ার জন্য। বায়োলজিতে এমসিকিউতে ভালো করার মূল সূত্রটা কি, এই যে এখন বলে দিই, যারা কেটে কেটে ক্লাস দেখে, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এই যে মিসিং হবে, এই যে এখন যে কথাগুলো বলবো। এমসিকিউতে এক্স্যাক্টলি তুমি যদি 25টা এমসিকিউ তুমি যদি কারেকশন করতে চাও, তুমি হচ্ছে 10টা এমসিকিউ যদি কারেকশন করতে চাও, 15টা এমসিকিউ যদি কারেকশন করতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে বায়োলজির ক্ষেত্রে, ফিজিক্স কেমিস্ট্রি না, বায়োলজির জন্য বলতেছি, যত লাইন টু লাইন মুখস্থ করবা, লাইন টু লাইন পড়বা। মুখস্থ বলতে রিডিং পড়বা, পর্যাপ্ত পড়বা, দাগাবা পড়বা, এই যেভাবে। কারণ বায়োলজি হুবহু বইয়ের লাইন থেকে হুবহু কমন পড়ে। ফিজিক্সে তো ম্যাথ একটা বানায় দিবে, কেমিস্ট্রিতে বিক্রিয়া বানায় দিবে, বা হচ্ছে কিছু একটা দিবে যেটা বইয়ের মধ্যে নাও থাকতে পারে, থিমের ওপর বেস করে, সূত্রের ওপর বেস করে। বায়োলজিতে কোনো সূত্র নাই, জাস্ট বইয়ের রিডিং একেবারে সরাসরি রিডিংটা দিয়ে দিবে। যেমন ধরো এই যে এটা তো বারবার বলছি, যেমন এই যে এটা এখান থেকে দিয়ে দিল যে প্রাণী টিস্যুর প্রকারভেদ। প্রাণী টিস্যু প্রধানত 4 ধরনের হয়। তো প্রাণী টিস্যু কয় ধরনের হয়? 4 প্রকার, 3 প্রকার, 2 প্রকার। তো এটা তোমার যদি মুখস্থ না থাকে, তোমার যদি পড়া না থাকে, তুমি পারবা না। এমন না যদি বানা দিতে পারবা, সুযোগ নাই। ঠিক আছে? যেমন তোমার প্রশ্ন দিল কি, এই যে দিয়ে দিল যে বৃক্কের বোমেন্স ক্যাপসুলের প্রাচীর কোন ধরনের আবরণী টিস্যু? স্কোয়ামাস আবরণী টিস্যু। এটা না পড়া থাকলে পারবা না, এটা তো বানানোর কোনো সুযোগ নেই, পড়তে হবে। মাছের আঁশের মতো দেখা যায়, এই যে মাছের আঁশের মতো চ্যাপটা হয়, এটা কোনটা? স্কোয়ামাস। এটা শুনো, বইয়ের লাইনটা যেভাবে আছে, আমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করবো না, তখনই দেখবা এখানে যেভাবে লাইন আছে ওই এমসিকিউর মধ্যে ওইভাবেই দিয়ে দিছে। বোর্ডের কোশ্চেন এইভাবেই হয়, এই বোর্ড বইয়ের বাইরে কোনো কোশ্চেন হবে না। সো বায়োলজির জন্য যখন বেসিক ক্লাস করাগুলো শেষ হবে, বিশেষ করে হচ্ছে সিকিউ এর জন্য একটা ছোটো মোটো ওই সহজ বায়োলজি বই যেটা আছে সিম্পল, এটা পড়লেই তো সিকিউ একবার 100তে 100, আর কোনো ঝামেলা থাকে না। বাট এমসিকিউর জন্য তোমাকে পর্যাপ্ত মূল বই, যেটা বোর্ড বই, এটা বেশি রিডিং পড়তে হবে। ঠিক আছে? ভালো থাকো। আসসালামু আলাইকুম।